রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে হয়নি কেন, প্রশ্ন পরিবেশ উপদেষ্টা। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? তারা কি একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারের প্রতি মির্জা ফখরুল। নির্বাচনী রোডম্যাপ ছাড়া সংকট বাড়ার শঙ্কা। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সূর্য সন্তানদের স্মরণ করবে জাতি, প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ভোরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রাজধানীতে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর, দেশে হারা শ্রমজীবীরা। দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্য সীমার নিচে। সামাজিক কর্মসূচির ৭৩% সুবিধাভোগী ভুয়া। উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা। মাস জুড়েই থাকবে শীতের দাপট বলছে আবহাওয়া অফিস। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ। এবং শীতলক্ষা যেন ময়লার ভাগার। নারায়ণগঞ্জে পরিবেশ শোধন প্ল্যান্ট না থাকায় কারখানার বিষাক্ত বর্জ্য পড়ছে নদীতে, দূষণে মরছে জলজ প্রাণী। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে গত ৫৩ বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি, এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। বলেছেন, জনগণের ইচ্ছায় সংস্কার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই ভারতের। সরকার পতনের পর থেকেই রাষ্ট্র কাঠামো ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে আসছে ছাত্র জনতা। তবে রাজনৈতিক বেশিরভাগ দলের চাওয়া যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলীয় সরকারকে দেয়া হোক সংস্কারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাল্টা প্রশ্ন রাখলেন, রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি? রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে ৫৩ বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার। কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? দুই দেশের স্বার্থেই ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও জানান তিনি। বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান, এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এদিকে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণ রোধে বর্তমান সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলতি মাসেই আইন পাশ করবে সরকার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। ভারতে বসে আবারও দেশে ফেরার চক্রান্ত করছে আওয়ামী লীগ, এ দাবি করে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। দলটির অন্য নেতারা বলেছেন, নির্বাচনী রোডম্যাপ দিতে যত দেরি করবে ততই সংকট বাড়বে। তাদেরকে হত্যা করেছে এই আর্মাদ বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন যত দেরি হবে তত খারাপ সময় আসবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে।
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। শেখ হাসিনা আবারও দেশে ফেরার জন্য ভারতে বসে সক্রিয় হচ্ছে দাবি করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফেরাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর রাঙিয়ে তোলা হয়েছে। 14 ডিসেম্বর ভোরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। বিউগলের সুর যেন স্মরণ করিয়ে দিচ্ছে 1971 সালের 14 ডিসেম্বরের সেই নির্মম হত্যাকাণ্ডকে। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি হিসাবে চলছে সেনাবাহিনীর মহড়া। 14 ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। একে একে শ্রদ্ধা জানাবেন রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি রাঙিয়ে তোলা হচ্ছে লাল রঙে। এছাড়া অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে 1971 সালের 14 ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পী সহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ নিরাপত্তা বিবেচনায় নিয়ে গভীর পর্যবেক্ষণ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নেবে না বাংলাদেশ। একথা জানিয়েছেন রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্রনীতির আমূল পুনর্ভাবনার সঙ্গে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রোহিঙ্গা গণহত্যার 7 বছর পার হলেও শরণার্থী সমস্যা সমাধানের অগ্রগতি যে হয়নি তার প্রমাণ বাংলাদেশে তাদের সংখ্যা বাড়ছেই। এজন্য বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করে আসছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি বড় অংশ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা সভায় আবারও উঠে আসে এসব প্রসঙ্গ। পররাষ্ট্রনীতির আমূল পুনর্ভাবনার প্রয়োজন মন্তব্য করে বক্তারা বলেন, শুধু দুই দেশের সরকার নয় বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আলোচনা বাড়াতে হবে। পণ্য, চিন্তা, রাজনীতি, কূটনীতি, সংস্কৃতি সব প্রতিটি বিষয়ে আমরা যেভাবে ভারতের উপর যুগের পর যুগ নির্ভর হয়ে আছি, সে অবস্থার সংস্কার হিসাবে আমাদের আসিয়ানমুখী হওয়া দরকার। সকলকে নিয়েই আসলে বাংলাদেশ আলোচনা করতে পারে। শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনায় আসলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। ভারত এরই মধ্যে আরাকান আর্মিদের সঙ্গে আলোচনার দিকে এগিয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত বার্মা ও রোহিঙ্গা অ্যাক্টকে কাজে লাগানোর পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। নার্কো টেররিজমের যে প্রভাব যেটা আসবেই, এইটাকে বন্ধ করা ভেরি ভেরি টাফ। সেই প্রভাব বিস্তারের এগেনস্টে আমাদের প্রয়োজনীয় কাজ করতে হবে। রাখাইন সম্প্রদায় আছে, তাদেরকে এবং তাদের ইনস্টিটিউশনাল নেতৃত্বকে আমরা কনফিডেন্স বিল্ডিং এর জন্য ইউটিলাইজ করতে পারি। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, গভীর পর্যবেক্ষণ ছাড়া পদক্ষেপ নেবে না বাংলাদেশ। গভীরভাবে বিবেচনা না করে আমরা কোনো পদক্ষেপ নেব না। এটা আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। রোহিঙ্গা সংকট উত্তরণে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ।
এই মুহূর্তে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী ফারুক ভাই রবিন, যাচ্ছি তার কাছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরাবরের মতো এবারও কিন্তু জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করতে যাচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এরই মধ্যেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি শহীদ রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জমায়েত হচ্ছেন। প্রথম প্রহরে তাদের এখানকার শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই, এবার কিন্তু যে নানান ধরনের কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে কিন্তু যে নানা শ্রেণী পেশার মানুষ এখানে যে সময়ে সমাবেত হয়েছেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, এই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও নানা ধরনের কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে। আজকে যেমন প্রথম প্রহরে দিবসের প্রথম প্রহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, ঠিক একইভাবে কিন্তু যে সকাল বেলায়ও এখানে কিন্তু যে নানা ধরনের মানুষ তারা এখানে এসে দেশের সূর্য সন্তানদের প্রতি কিন্তু যে শ্রদ্ধা নিবেদন করতে এই রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানাতে চাই যে আগামীকাল কিন্তু যে সকালবেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী দিবসেও কিন্তু যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারাও কিন্তু যে জাতির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে স্মৃতিসৌধ এবং প্রথম প্রহরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভাই রবিন। নিরাপত্তার আন্তর্জাতিক সব শর্ত পূরণ করেই তৈরি করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে 2025 সালের মার্চেই সরকার প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করতে চায় বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা কথা বলেছেন। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে রূপপুর প্রকল্প ঘুরে দেখেন। এ সময় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে উপদেষ্টা বলেছেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয়। সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে। রাশিয়া তৈরি করে দিচ্ছে, কিন্তু মানতে হবে সব কিছু আপনার ইন্টারন্যাশনাল অ্যাটমিক, এটাই সবচেয়ে বড়। এবং ওটা অলরেডি সার্টিফাই করেছে, ভালো একটা মিশন আসবে আবার, তখন তাকে বলা হয়েছে আবার একটু আপনারা দেখেন, যেহেতু মার্চ মাসে আমরা চিন্তা করছি এটা চালু হবে। আর এটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু সেফটি, যে নিউক্লিয়ার লোড করলে ওইটা সিল করা থাকবে, আইএসআর কেউ ঢুকতে পারে না। পণ্যের বাজারে যখন আগুন, তখন শ্রম বিক্রি করে জীবনযাপন করা মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। এভাবে পরপর দুদিন ফিরলেই দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছেন তারা। শ্বেতপত্র কমিটি এমন তথ্য দিয়ে বলছে, দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে সামাজিক কর্মসূচি চালু আছে তাতে 73% ভুয়া সুবিধাভোগী। জিন্নাতারা যশোর রিপোর্ট। দিনের আলো ফোটার পরপরই মোহাম্মদ নাইমের রাস্তার এক কোণে বসে অপেক্ষা। উদ্দেশ্য একদিনের জন্য নিজেকে বিক্রি করা। সব দিন পান্না কাজ, থাকতে হয় কর্মহীন। একদিন পাই না, এরকম ভাবে কাম করতে হয়। ভোর হলে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজের অপেক্ষায় থাকেন নাইমের মতো শত শত মানুষ। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, যারা কোনো মতে দারিদ্র্যসীমা পার করছেন তারা এতটাই দারিদ্র্য ঝুঁকিতে আছেন যে দুদিন কাজ না পেলেই দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। এবং এখানে যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই কাজ পাচ্ছেন না 4 থেকে 5 দিন ধরে। একটা না মনে করেন 7 দিনও হয় না, আমি 100 দেশে গেছি। এই মার্চ বইরেই কাম নাই।
শ্বেতপত্র প্রতিবেদন বলছে 2022 সাল পর্যন্ত এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর মধ্যে 73% ভুয়া। আবার যা পাচ্ছেন সেটাও প্রয়োজনের তুলনায় নগণ্য। সামাজিক সুরক্ষা খাতে একজন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যখন ভাতা পান মাত্র 500 থেকে 800 টাকা, তখন একই খাতে মোটা অঙ্কের টাকা চলে যায় সরকারি, আধা সরকারি চাকরিজীবী ও বিভিন্ন ধরনের অবসর ভাতায়। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষের সংখ্যা কমাতে বাড়াতে হবে কর্মসংস্থানের সুযোগ। কিছু কিছু কর্মসূচি এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না। মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থাৎ এই যে সামাজিক সুরক্ষা খাতের যারা এটার সাথে সংশ্লিষ্ট, পার্টিকুলারলি ক্যাবিনেট ডিভিশন, জেনারেল ইকোনমিক ডিভিশন, সবাই মিলে বসে আমার মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। দারিদ্র্য পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ধনী গরিব বৈষম্যের প্রকট চিত্র। শ্বেতপত্রের প্রতিবেদন জানাচ্ছে 10 ভাগ ধনীদের হাতেই দেশের 85% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বাহুকে নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের রাজনীতিতে বাহু প্রেসিডেন্ট ম্যাক্রোর মিত্র হিসেবে পরিচিত এবং ডেমোক্রেটিক মুভমেন্ট নামে মধ্যপন্থী একটি দলের প্রতিষ্ঠাতা। প্রেসিডেন্টের কার্যালয়ে বিবৃতিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক অস্থিরতা স্বাভাবিক করতে বাহুই যোগ্য প্রার্থী। তবে বাহুকে নিয়োগ ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছে কমিউনিস্টরা। আর নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদীরা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।